আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জানি ডায়না। শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। দিনে রাতে ভোট চেয়ে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। ভোটারদের কাছে নানামুখী প্রতিশ্রুতিতে মুখর পুরো এলাকা। তবে ভোটারদের আশা সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং করে চলছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার। নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই বগুড়ার কাহালু, দুচাচিয়া ও আদমদিঘি উপজেলায় বাড়ছে প্রচার। ভোটের মাঠ দখলে প্রার্থীরা দল বেঁধে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যদি আল্লাহর হস্তে জনগণের দয়া ওই চেয়ারে বসতে পারি, মডেল উপজেলা নির্মিত করতে যা করা প্রয়োজন আমি করব। কালুবাসীকে ইনশাল্লাহ যে উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি প্রত্যাশা রাখি। নির্বাচনী প্রচার চলছে চাঁদপুরের 3 উপজেলায়। জেলার সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল মিটিংয়ে। উন্নয়নের প্রতিশ্রুতিতে চাচ্ছেন কাঙ্ক্ষিত ভোট। ইনশাআল্লাহ চাঁদপুরের জনগণ আমাকে ভোট দেবে এবং বিজয় করবে, এটা আমার বিশ্বাস। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন, মন জয় করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী লড়ছেন। ইনশাআল্লাহ আগামী 21শে মে আমাদের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে এই আনারস প্রতীক বিজয়ী হয়ে এই গণবিপ্লব ঘটবে। অলরেডি আমাদের স্টেডিয়াম হচ্ছে, আমাদের মডেল মসজিদ হচ্ছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে একটু জোর দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপের নির্বাচনে জমজমাট নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার ভোটের মাঠ। ব্যবসা গরমকে উপেক্ষা করে ক্লান্তিহীন প্রচারে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আমি মানুষকে দোরগড়ায় গিয়ে সেবা দিয়েছি, ওই জায়গাগুলো পূরণ করে আমি একটা কাঙ্ক্ষিত সেবা দেবো। জলঢাকাকে একটা স্মার্ট জলঢাকায় পরিণত করবো। উন্নয়নমূলক কাজগুলো আছে, এই উন্নয়নমূলক কাজগুলা কোনো রকম যাতে কনস্পিরেসি না হয় সেই ব্যাপারে দৃষ্টি রাখবো এবং উন্নয়ন করার চেষ্টা করব। মৌলভীবাজারের রাজগঞ্জ উপজেলায় 3 জন চেয়ারম্যান, 5 জন ভাইস চেয়ারম্যান ও 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে প্রচারে ব্যস্ত। ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতিও। নগরের প্রত্যেকটি বাজার এবং বড় বড় রাস্তাগুলোর মোড় রয়েছে, সেই জায়গাটা আলোকিত করব স্ট্রিট লাইটের মাধ্যমে এবং সেটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে নিয়ে আসবো। একটি পৌরসভা ও 22টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন। দিনভর প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। মাঠ জুড়ে প্রার্থীর ভিড়ে সৎ, যোগ্য প্রার্থী বাছাই করতে চায় ভোটাররা। ভালো যে যোগ্যতা, ভালো মানে সার্ভিস দিয়ে পারবি, ভালো মানুষের কাজ করবি, রাস্তাঘাট উন্নয়ন কাজ করবি, তাদেরকে ভোট দেওয়া হবে। এলাকা উন্নয়ন হবে, যাক দিয়ে এলাকার কাজ হবে, হ্যাঁ, তাকে সে যোগ্য ব্যক্তি আমরা তাকে ভোট দেব। আগামী 21শে মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ ও সাদ্দাম হোসেন। প্রথমেই যাব জহির রায়হান সোহাগের কাছে। সোহাগ, নির্বাচন ঘিরে আজ শেষ দিনে প্রার্থীদের প্রচার প্রচারণার বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য জানাবেন। মাহবুবা, সংবাদে আপনি দর্শকদের যেমনটি জানাচ্ছেন, আসলে সারা দেশের মতো কিন্তু ষষ্ঠ পর্যায়ে দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদের যে সাধারণ নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি আজকে কিন্তু প্রার্থীরা তাদের ব্যস্ত সময় পাস করছেন, একেবারে দম ফেলার সময় নেই, কারণ আজকেই প্রচার প্রচারণার শেষ দিন। এক্ষেত্রে কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। যারা চেয়ারম্যান প্রার্থী আছেন, এখানে যদি আমি একটি তথ্য জানি রেখে চুয়াডাঙ্গা যদি সদরের তথ্যটা বলে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। এর ভিতরে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জর্দার, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুল হক বিশ্বাস এই নির্বাচনের মাঠে আসেন এবং তারা কিন্তু খুব হেভি ওয়েট প্রার্থী। এছাড়া
সদর উপজেলায় 5 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আলমডাঙ্গার তথ্য যদি একটু বলি, আলমডাঙ্গা উপজেলায় কিন্তু 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। তারা সবাই কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি সহ সবাই কিন্তু হেভিওয়েট প্রার্থী। এছাড়া 8 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে এই ভোট সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যেন কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ভোটাররা যেন তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারেন সেই ব্যাপারটা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে ভোটার উপস্থিতির বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারেন সেই বিষয়টা বারবার তাগাদা দেওয়া হচ্ছে। আর আগামীকাল কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম সেটা কিন্তু পৌঁছে যাবে এবং ভোটের দিন সকালে কিন্তু ব্যালট পেপার খুব কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু ব্যালট পেপার পৌঁছে যাবে। এই শেষ মুহূর্তে কিন্তু প্রচার প্রচারণা যে তথ্যটা আর একটু বলি, এই প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তাদেরকে তুলে ধরছেন, তার নিজেদেরকে তুলে ধরছেন। তো এটাই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা জানবো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অবস্থা, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। ধন্যবাদ জহিরান আপনাকে। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের আগামী 21 মে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আখাউড়া উপজেলার ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আজ এই শেষ সময়ে প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের কাছে তারা যাচ্ছে এবং তারা কিন্তু নতুন ভোটার যারা রয়েছেন তাদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি এবং প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি বলি যে এই আখাউড়া উপজেলায় ভোটার সংখ্যা রয়েছেন 1,27,870 জন, এর মধ্যে ভোটার সংখ্যায় তারা কিন্তু নতুন প্রার্থী কিংবা তারা চাচ্ছে সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এবং যদি আমি চেয়ারম্যানের কথা বলি তাহলে হচ্ছে 3 জন কিন্তু চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এর মধ্যে থেকে একজন কিন্তু তার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন, যার ফলে কিন্তু চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন 2 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে 3 জন। এই মিলিয়ে কিন্তু এই উপজেলায় ভোট গ্রহণের শেষ সময়ের যে আজকে রাত থেকেই কিন্তু আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ তারা যে প্রজ্ঞাপন জারি করেছেন আজকে রাত 12টার পর থেকে কিন্তু তারা আর কোন ধরনের প্রচারণা চালাতে পারবে না, যার ফলে তারা এই শেষ সময়টাকে কিন্তু বাজার হাট এবং যেখানে বিশেষ করে মানুষের সমাগম বেশি সেই জায়গাটুকু কিন্তু তারাকে টার্গেট করে শেষ সময়ের প্রচারণা চালাচ্ছেন এবং তারা প্রার্থীরাও কিন্তু একে অপরের বিভিন্ন পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু দিচ্ছেন এবং এখানে এবং আরেকটা বিষয় হচ্ছে এই নির্বাচন অর্থাৎ এই আখাউড়া উপজেলায় মোট 5টি ইউনিয়নের 46টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 46টি ভোট কেন্দ্র যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ষষ্ঠ উপজেলা ধাপের দ্বিতীয় ধাপের যে 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে থেকে আমার কাছে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাদের দুজনকে। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচনে নোয়াখালী সেনবাগ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ও বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপুর নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। শনিবার এতে অংশ নেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন। এ সময় তিনি দীপুর পক্ষে ভোট চান। নোয়াখালী সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে ইমরুল কায়েসার রিপোর্ট। আনারস প্রতীক নিয়ে নির্বাচনী সমাবেশ করেছে নোয়াখালী সেনবাগ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু। শনিবার সেবারহাট বাজার ও বীজবাগ ইউনিয়নের ফকিরহাটে আওয়ামী লীগের উদ্যোগে সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এ সময় সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি আনারস প্রতীকের সাইফুল আলম দীপুর পক্ষে ভোট চান। 21 তারিখে আমরা আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে যে সকল আমাদের কাজ আছে এই কাজগুলি আমরা করার জন্য আমরা সবাই কমিটমেন্ট। প্রতিটি বাড়িতে বাড়িতে যান, মা বোনদেরকে বুঝান এবং আপনারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন, আনারস মার্কায় যদি ভোট দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সুমন। তিনি বলেন, দীপুকে নির্বাচিত করলে সেনবাগকে মডেল উপজেলায় পরিণত করতে কাজ করা হবে। দীপুকে আমরা জয়যুক্ত করতে পারেন আপনাদের, আমি মনে হয় সেনবাগ একটা মডেল সেনবাগ হিসেবে উঠে যাবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু বলেন, গ্রামের ভিলেজ পলিটিক্স বুঝি না, আপনাদের কাছে এসেছি, আশা করি আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আনারস মার্কা নিয়ে আপনাদের কাছে আসছি, আপনারা আমাকে বিপুল ভোটে আনারস মার্কা ভোট দিয়ে জিতাবেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ইমরুল কায়েস, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাস্তা পারাপার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের 2 গ্রুপের দ্বন্দ্বে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত কিশোর এবছর SSC পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে ফেরার পথে সংসদ ভবনের সামনের সড়কে আগে যাওয়া নিয়ে 2 পক্ষের কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। মেহেদী হাসান এবছর SSC পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মেহেদী নিয়মিত যোগ দিতেন রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে। শনিবার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে ফেরার পথে একই দলের 2 গ্রুপের সংঘর্ষে নিহত হন মেহেদী। ছেলের এমন মৃত্যুতে শোকে কাতর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মা লিপি শিকদার। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের একটি প্রোগ্রাম শেষে শতাধিক নেতাকর্মী ধানমন্ডির 32 নম্বর থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে পায়ে হেঁটে ফার্ম গেটের দিকে যাচ্ছিলেন। একই সড়ক দিয়ে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন আরও বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। এ সময় আগে যাওয়া নিয়ে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মেহেদী হাসানের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা সামনে ছিলাম, তো পিকআপগুলো আমরা উপরে উড়াইতেছে, তো এক বড় ভাই বলতেছে যে তোমরা একটু পরে যাও, আমরা যেতেছি। এই জায়গা থেকে ঘটনাটা শুরু হয়েছে। পরে ওরা বলছে কেন আপনারা আগে যাবেন, আমরা আগে যাবো। এই জায়গা থেকে শুরু হয়ে এটা দস্তাদস্তি হয়েছে। তারপরে ওরা কিছু নিজে 20-30 জন ছিল, পিকআপতে নাইমে গেছে, নাইমা চাকু দিয়ে আর অনেক কিছু ছিল, 2 জনে 2টা চাকু বের করছে। বের করে প্রথম এক বড় ভাই ছিল, বড় ভাইরে চাকু দিয়ে আঘাত করছিল, কিন্তু বড় ভাই লাগে নাই। আরেক বড় ভাই তার পিছিয়ে টান দিছে, তো তার লাগে না। তো বাইক নিয়ে গেছিল ফিরাই, তো বাইকনারে বসাই দিচ্ছে একদম আমরা সামনে। বাইক নিয়ে শুধু বলতেছে মামা আমার বাঁচাও। আমরা নিয়ে আসতে মারা গেছে। আমার শুধু এটা বলছে যে মামা আমার বাঁচাও। আজকে স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম ছিল, স্বদেশ প্রত্যাবর্তন আর কি নেতৃত্ব ছিল। আমরা এই যে ইঞ্জিনিয়ার স্টুডিও আছে না, ওখান থেকে শুরু করে আমরা ধানমন্ডি শেষ করছি। এখানে আমরা আসার টাইম আর কি আমরা সংসদের মেন গেটটার ওই দিকটা আমরা রাস্তা পারবো আর কি। ওরা গাড়িতে ছিল, অনেক গাড়ি পিকআপ ছিল, তা আমরা রাস্তা পারবো। তা আমাদের সামনে যারা ছিল ওরা বলতেছে যে তোমরা একটু দাঁড়াও, আমরা একটু সামনে যাই। তো এক ছেলে অলরেডি ফাউল আলাপ কথা বলছে যে না, ওদের উপর দিয়ে নিয়ে যা গাড়ি। ওরা অনেক লোক নামছে একসাথে, নাইমা মনে করেন আমাদের ওই সিনিয়র বাইরে ওই যে আমার সামনে, যেটা আমার সামনে আর কি ঘটনাটা, ওই যে ছেলেটা আমার সামনে ওখানে চাকু বাইর করছে, 2টা ছেলে বাইর করছে। আমার ফার্দি থেকে আমি সাইড কেটে গেছি এভাবে আর কি, হাইলে গেছি। তা লাগে নাই, লাগানোর পর যে আমার ভাগিনা এসে আবার ফিরাইতে বাইকনার এখানে বসায় দিছি। আজকে রাজনীতি করতে করতে আমার বাবা হারাইলাম, আমার ভাইয়ের শেষে করতে করতে আমার বাইকনা হারাইলাম। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি শেরেবাংলা থানা পুলিশ। তাইমুন ইসলাম রায়হান, RTV, ঢাকা। টাঙ্গাইলের মধুপুর গড় বনাঞ্চলের প্রায় অর্ধেকই দখল হয়ে গেছে। প্রাকৃতিক বন উজাড় করে সেখানে চলছে বিভিন্ন ফল ফসলের চাষাবাদ। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার এসব জায়গা দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। টাঙ্গাইলের মধুপুর গড়ের ডাঙ্গালিয়া এলাকা। বনের শুরুর দিকে সারি সারি শাল আর গজারি চোখে পড়বে। নদী, চর, খালবিল, গজারির বন, টাঙ্গাইল সারি তার গর্বের ধন। ঠিক এই প্রবাদের মতোই সব ঠিকঠাক মনে হবে। টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুর গড়ের সত্যিটা জানতে যেতে হবে গভীর থেকে গভীরে, হাঁটতে হবে বন্ধুর পথ। গরিব মানুষেরা সান্ত্বনা দিতে বন রক্ষা করেন, আমরা বন রক্ষা করি, তারা যদি আমাকে পাশে না দাঁড়ায়।
গভীর অরণ্যে গাছ কেটে চলছে লেবু, কলা ও আনারস সহ নানা ফল ফসলের চাষাবাদ। আর এসব কারণে মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের 1,18,404 একরের সেই বন এখন অর্ধেকে নেমে এসেছে, এমন তথ্য খোদ বন বিভাগেরই। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন উপজেলা থেকে বহিরাগতরা এসে বন উজাড় করছে। বাইতে যদি একটা গাছ কারণ গাছ কারণ নাকি একটা ঘর দিবেন নইলে সামান্য বিষয়ে ফাঁকা করতো নুয়া না গোপাশো 1,000। বন বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 30,000 ব্যক্তি জবরদখল করে নিয়েছেন অন্তত 50,000 একর জায়গা। তবে স্থানীয় কয়েকজন জানান, এমন জবরদখলে বন বিভাগের অসাধু কর্মকর্তারাই জড়িত। কুয়াশার বানাইছে ঘাট ফরেস্টাররা টাকা পয়সা খাইয়া সবকিছু ওরাই নুটে খায়। আমরা তো ভয়ে কিছু কবারই ভাই না, বাইরে তো আর কিছু করে না, পাহারাদারেরই করে। এখন তো ঘাট ফরেস্টার নাই, এগোরাতে সব দায়িত্ব। এদিকে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন মধুপুর রেঞ্জের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসব নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। আমার মিটিং দিতে না, একটা মিনিট বেশি সময় লাগবে না তো, আপনি তো 2-5 মিনিট পরে গাড়িটা আসতো, 5 মিনিট পরে 3টে মিটিং জাস্ট। শুধু চাষাবাদই নয়, অভিযোগ রয়েছে বন উজাড় করে ভেতরে বাসাবাড়িও গড়ে উঠছে। সামাজিক বনায়ন ধ্বংস করে প্লট বরাদ্দের নামে চলছে লাখ লাখ টাকার বাণিজ্য। সেসব থাকছে দ্বিতীয় পর্বে। সৈয়দ মাহমুদ, RTV। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময়ে সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। গেল 1 এপ্রিল বাবর আলী রওনা করেছিলেন হিমালয়ের সিতিধার চূড়া জয়ের জন্য। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। বাংলাদেশ সময় সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এবার আন্তর্জাতিক সংবাদ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার রাতে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অন্তত 28 জন আহত হয়েছে। এতে আতঙ্কে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরা। দেশটির স্থানীয় মিডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, একটি হোস্টেলে গেল 13 মে বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই পরিস্থিতি উত্তাল হতে শুরু করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশি তৎপরতায় রাজধানীর বিভিন্ন সড়কের অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত হচ্ছে। যানজট ও চলাফেরার ভোগান্তি কমায় এর সুফল পাচ্ছেন নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোতোয়ালি থানার ওসি। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। পুলিশ চাইলেই যে সব পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত সদরঘাটের এই রাস্তা। চিরচেনা অবৈধ পার্কিং কিংবা হকারদের উপদ্রব নেই দক্ষিণাঞ্চলবাসীর এই সড়কে। গেল কয়েকদিন ধরে যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং, ফুটপাত উচ্ছেদে রাজধানী জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছে পথচারীরা। চলাচলে ভোগান্তি না থাকায় সন্তোষ জানান তারা। আগে তো আরো ভিড় ছিল, অনেক যাইতে কষ্ট হইতো, এখন আপাতত একটু নিরিবিলি আছে, আমাদের যাতায়াতে সুবিধা হয়। রাস্তা ওই মানে একটা রিক্সা যাইতে পারতো, আবার একটা রিক্সা ইয়ে বাজাই দিত। এখন মনে করেন খোলামেলা এখন যাইতে পারি, কোনো সমস্যা হয় না। 3 লাইনের 4 লাইনের তাপ করে বসতো, এখন বর্তমানে পুরো ক্লিয়ার, রাস্তাঘাট কোনো যানজট নেই, এখন আমাদের চলাফেরার কোনো সমস্যা নেই। এই পরিবেশ থাকলে আমাদের জন্য, জনগণের জন্য খুব ভালো। স্থায়ীভাবে এটা কাজ করুক, স্থায়ীভাবে হকার মুক্ত থাকুক সমাজ বা রাস্তাঘাট, তাহলে আমাদের পথচারী যারা আছে সবার জন্য ভালো হবে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ফুটপাত আর রাস্তা দখলের খেলায় মেতে ওঠেন হকাররা। চলতে থাকে চোর পুলিশ খেলা। এখন আর ভয় না, কম ভয় হয়। আর সন্ধ্যার পরে পুলিশ আইসা উঠিয়ে দেয়, পুলিশ দাওয়া দেয়, ওই যে টল পুলিশের গাড়িগুলো আছে না, ওগুলা দাওয়া দেয়। দাওয়া দিলে দেখা যায় দৌড়ে জায়গা আবার চিবিতে যায়, আবার এই রাস্তায় বড়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশেই নগরবাসীর সুবিধায় তাদের এই প্রচেষ্টা। যানজট মুক্ত অবাধে জনসাধারণ যাতে চলাচল করতে পারে তারই লক্ষ্যে ফুটপাত এবং সড়কের একাংশ দখল করে দীর্ঘদিন ধরে যারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছে, আমরা সেটাকে পরিষ্কার করে জনগণকে অবাধে চলাচলের ব্যবস্থা করতেছি। এবং সেই উদ্যোগ আমরা যেরকম চলমান আছে,
ভবিষ্যতে ইনশাল্লাহ চলমান থাকবে। ভবিষ্যতে যেন এসব সড়ক পুনরায় দখল না হয় সে বিষয়ে প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান পথচারীরা। দীপ্ত পাল, RTV, ঢাকা। আজ মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। গভীর সাগর থেকে জেলেরা ফিরে আসছেন কিনা এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে মধ্যরাত থেকে কিন্তু এই ৬৫ দিনের যে অবরোধ রয়েছে সেই অবরোধ শুরু হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের এলাকায় কিন্তু আসলে মৎস্য শিকার উপরের যে নিষেধাজ্ঞা রয়েছে। তো আমি এখন দাঁড়িয়েছি দক্ষিণাঞ্চলের অন্যতম যে মৎস্য বন্দর রয়েছে শিববেরিয়া নদী, সেই শিববেরিয়া নদীর আলিপুর প্রান্তে। ইতিমধ্যে কিন্তু গভীর সমুদ্র থেকে অধিকাংশ ট্রলার কিন্তু এই ঘাটে ফিরে এসে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। আর এছাড়া এখনো কিছু ট্রলার যারা সাগর সমুদ্রে রয়েছে তারা কিন্তু সন্ধ্যার মধ্যে ঘাটে ফিরে আসবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে। তো এখন এই অবরোধ পালনের জন্য আসলে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করিনি, বা কোনো প্রচারণা এখন পর্যন্ত আমরা আসলে দেখিনি। তবে জেলেদের পক্ষ থেকে যে অবরোধ শুরু হয়েছে সেটা কিন্তু তারা পালন করার জন্য তারা কিন্তু আসলে এই ট্রলারগুলো নিয়ে ঘাটে ফিরে এসেছে। আর এই অবরোধ চলাকালীন সময় কিন্তু এখানকার যে ট্রলার মালিকরা রয়েছে তারা কিন্তু তাদের যে মাছ ধরার যে সামগ্রীর যে জাল রয়েছে সেই জাল কিন্তু সিরিয়া জাল তারা মেরামত করবেন, এবং যে ট্রলার অকেজ ট্রলার রয়েছে বা ট্রলারের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ডক নিয়ে সেই কাজ তারা সম্পন্ন করবেন। এখন আসলে এই অবরোধ পালনের জন্য জেলেদের তরফ থেকে আসলে তৎপরতা রয়েছে, তারা কিন্তু আসলে নিরাপদে ফিরে এসেছে। তো আর এখানে জেলেদের দাবি রয়েছে যে অবরোধ চলাকালীন সময় তাদের যে খাদ্য দেওয়া হয় সেটা যেন আসলে যথাসময় দেওয়া হয়, এবং এই অবরোধ চলাকালীন সময় পার্শ্ববর্তী দেশ ভারতের জেলেরা যেন মাছ ধরতে না পারে সে বিষয়ে প্রশাসনের তৎপরতা প্রত্যাশা করছেন এখানকার জেলেরা। মাহবুবা, এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। হাওড়ের জেলা সুনামগঞ্জ বড় ফসলি হাওড় হিসেবেই পরিচিত সবার কাছে। তবে সময়ের পরিক্রমায় হাওড়ে হারিয়ে গেছে শতাধিক জাতের দেশি ধান উৎপাদন। দেশি ধানের বদলে হাওড়ে জায়গা করে নিয়েছে উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান। কৃষি বিভাগ জানায় বোরোর ফলন কম হওয়ায় কৃষকরা হাইব্রিড ধান চাষাবাদে ঝুঁকছেন। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জ, এখানে দিন দিন কমছে দেশি জাতের ধানের উৎপাদন। কৃষকরা ঝুঁকছেন উচ্চ ফলনশীল জাতের ধান চাষে। চলতি বছর হাওড়ে ৮৮ জাতের ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ২৯ ভাগ জমিতে ৫১ জাতের হাইব্রিড, ৭০ ভাগ জমিতে ২৫ জাতের উপসি ও মাত্র আধা ভাগ জমিতে ১২ জাতের দেশি ধানের আবাদ হয়েছে। একসময় হাওড়ে বোরো, গচি, টেপি, লাকাই, রঙ্গিলা, রাতা, বাসফুল সহ প্রায় ২ শতাধিক জাতের দেশি ধান চাষ হতো। এসব ধানে রোগবালাইও কম হতো, তবে ফলন কম হওয়ার পাশাপাশি বীজ সংকটে কমছে এর আবাদ। অন্যদিকে ফলন বেশি হয় হাইব্রিড ধানের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে। আমরা যে আগের দেশি ধানটা আমরা ফলন করে আমরা লাভবান হইতাম পারি না। এখন সরকার যে বড় ধান আমদানি করছেন, এই ধান আমরা রোপণ করলে আমরা বেশি ফসল পাই। আমরা ব্যবসা যারা খেত কর্তা ধান, দেশি জাতীয় ধান, বুড়ো, টেপি, গছি, কিন্তু ওই ধানটা ফসল একটু কম হয়, এর জন্য এগুলা ধান এখন করে না মানছে। আগে বাপদাদার মুখে শুনছি আমরা রাতা, টেপি, বুড়ো এগুলার চাষ করা হইতো এবং এগুলা খাইতো খুব সুস্বাদু আসলো, কিন্তু বর্তমানে এখন আমরা এগুলো আর পাই না। এই যে হাইব্রিড জাতীয় ধান রোয়ায় ফসল হয় ২০ মন ২৫ মন, কৃষক লাভবান হয় এই ধান রোয়ায়। তবে কেউ দেশি ধান চাষ করতে আগ্রহী হলে বীজ সংগ্রহে সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশি পুরনো জাত ফিরিয়ে আনতে গবেষণা চলছে বলেও জানানো হয়। এখন আমাদের যে ফুড সিকিউরিটির আমরা কথা বলি, খাদ্য নিরাপত্তা, সেখানে কিন্তু ফলনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখন আমরা যে গবেষণাটা করছি যে আমাদের সেই লোকাল জাতের যে বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা বলি এটাকে জিন, সেই জিনটা আমরা হাইল্ডিং ভ্যারাইটিতে এটা ট্রান্সফার করার চেষ্টা করছি। সে বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে এবং এটা উচ্চ ফলনশীল হবে এবং আগাম হবে। হাওড়ে দেশি জাতের ধানের ফলন বাড়ানো এবং বীজ সংগ্রহে উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ভৌগোলিক অবস্থান, অনুকূল আবহাওয়া ও নির্দিষ্ট জাতের কারণে সোনারগাঁওয়ের লিচু মৌসুমের শুরুতেই বাজারে আসছে। গেল বছরের তুলনায় ফলন কম, তাই চড়া দামে বাগান মালিকদের কাছ থেকে কিনতে হচ্ছে ব্যবসায়ীদের। মৌসুমি ফল হিসেবে সোনারগাঁওয়ের বিখ্যাত কদমি লিচু বাজারে
আগে আসায় ক্রেতাদেরও আকর্ষণ বেশি। সোনারগাঁও প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের লাল টসটসে রসালো লিচু। বৈশাখ মাসকে মধ্যময় করে তুলতে উপজেলার 10টি ইউনিয়নের 70টি গ্রামের লিচু বাগানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসে ভরা সুস্বাদু লিচু। মৌসুমের শুরুতে আগাম জাতের এই লিচুর চাহিদা আছে দেশজুড়ে। এবার সোনারগাঁয়ে কদমি, পাতি ও চায়না 3 এ 3 জাতের লিচু চাষ হয়েছে। একদিকে গ্রীষ্মের প্রখর খরতাপ, অন্যদিকে সময় মাফিক বৃষ্টি না হওয়ায় লিচুর ফলন তেমন ভালো হয়নি। তাই লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। চাষিরা জানান, সঠিক পরিচর্যায় পর্যাপ্ত পরিমাণ লিচুর মুকুল আসলেও বেশিরভাগ গুটি ঝরে পড়ে গেছে। প্রচুর পরিমাণ খাটতে দিচ্ছি দিল্লি কি যে এই খরা তাপমাত্রা এর কারণে লিচু এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনারগাঁয়ের লিচু জয়রা একবারে বিনাশ হয়ে গেছে, ওষুধ পানি দিয়া কোনো পোষায় নাই। অন্যদিকে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, ফলন কম হওয়ায় এবার বাগান মালিকদের কাছ থেকে চড়া দামে লিচু কিনতে হচ্ছে। অনেকে আবার আধা পাকা লিচুই বিক্রি করে দিচ্ছে। চালান দিলে কেউ গড়ে যেতে পারবে না। কারো 2 লাখ, কারো 3 লাখ, কারো 5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 4 লাখ, এরকম বাজার একবারে ধ্বংস হয়েছে শুধু খালি আবহাওয়ার কারণে। এই বছর লিচুটা সাইজ একটু চাফা, কিন্তু খাইতে অনেক মিষ্টি, কিন্তু দাম একটু চড়া গেছে পারছি না। মানে অনেক লিচু বাগান আসি নাই, দেখেন এই সাইডে কিছু গাছ আসি নাই, খুব কম। এবার সোনারগাঁয়ে প্রায় 105 হেক্টর জমির 2 শতাধিক বাগানে লিচু আবাদ হয়েছে। প্রায় 25,000-এর মতো আমাদের লিচু গাছ আছে, আর ফলন 700 থেকে 750 মেট্রিক টন, 1000 মেট্রিক টন। আমরা একবার আশা করি যে এই ফলনটা হবে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি অফিস। নুসরাত জাহান সিনথি, RTV। আবারও আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি করতে শনিবার জার্মানিতে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ করেছেন জলবায়ু কর্মীরা। এজন্য মিউনিখ বিমানবন্দরের বেড়া কেটে ভেতরে ঢুকে পড়েন তারা। এরপর আঠা দিয়ে রানওয়ের সাথে নিজেদের আটকে ফেলেন বিক্ষোভকারীরা। ফলে ফ্লাইট বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। এ বিক্ষোভের কারণে বাতিল করা হয়েছে 61টি ফ্লাইট, স্থগিত হয়েছে আরও অনেক ফ্লাইট। পরে 8 জনকে আটক করার মধ্য দিয়ে এই অচলাবস্থার অবসান ঘটে বলে জানিয়েছে পুলিশ। হিউস্টনে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছে বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ক্রিকেটাররা। প্রথম দিনে মাঠের অনুশীলন না করলেও জিমে ঘাম ঝরিয়েছেন চন্ডিকা হাতুরু সিংহের শিষ্যরা। এদিন জিমে দীর্ঘ সময় ওয়েট ট্রেনিং করেন শান্ত সৌম্যরা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে টিম কম্বিনেশন ঠিক করে নিতে চাইবে টাইগাররা। 21, 23 ও 25 মে হবে 3টি T20। কাবাডি। চলতি মাসের 26 তারিখ শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডির 4র্থ আসর। এবারের আসরে অংশগ্রহণ করছে কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইরাক, কেনিয়া সহ 12টি দেশ। আগের 3 আসরই চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য এবারও সেই সাফল্য ধরে রাখা। তবে নিয়মিত অধিনায়ক তুহিন তরফদার ও গত আসরের সেরা রেইডার মিজানুর রহমান এবার দলে না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। সুমনদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। দেশের কাবাডির পুনর্জাগরণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে 2021 সাল থেকে বঙ্গবন্ধু নামে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আসছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 12টি দল নিয়ে এবারও বঙ্গবন্ধু কাপ কাবাডির আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। টুর্নামেন্টকে সামনে রেখে পল্টনে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে আগের 3 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এবার কোরিয়ার মতো দলের অন্তর্ভুক্তি বাড়তি চ্যালেঞ্জ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। তার উপর দলে নেই নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার তুহিন তরফদার, নেই দেশসেরা রেইডার মিজানুর রহমানও। খোঁজ নিয়ে জানা যায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দেওয়া হয়েছে এই 2 অভিজ্ঞ কান্ডারিকে। অন্যান্য টিমের তুলনায় আমাদের রেডিং সেক্টর একটু বেশি দুর্বল। মিজান, তুহিন ওরা নেই, তাদের জায়গায় নতুন যে প্লেয়ারগুলো আছে যেরকম ইয়াসিন আছে, মনির আছে, ওরা মোটামুটি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা সিনিয়র প্লেয়ারের যে অভিজ্ঞতার দিক দিয়ে একটু পিছিয়ে আছে। রেডার হিসেবে মূলত মিজান অনেক ভালো ছিল, আর তুহিন তরফদার অলরাউন্ড হিসেবে অনেক ভালো ছিল, রেডারও ছিল, অলরাউন্ডার ছিল। ওরা না থাকাতে টিমের অবশ্যই একটা ঘাটতি অবশ্যই হবে। তবে দলে ফিরেছেন ইন্ডিয়ান প্রো কাবাডিতে খেলা দেশের অন্যতম সেরা কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান। এছাড়া এবারই প্রথম জাতীয় দলে ডাক পাওয়া রেইডার মহিম হোসেনেরও আছে ভালো করার যোগ্যতা। প্লেয়ার আছে ভালো রেইডার, আর দুইজন মুন্সি যে আমাদের আগেও টিমে ছিল, তারপরে রাজীব এবং আলামিন, এই 3 জনটা মোটামুটি ভালো রেডার হিসেবে টিমে অন্তর্ভুক্ত আছে। এবং ডিফেন্সটা আমাদের অন্যান্য বছরের তুলনায় এবছরও
যথেষ্ট ভালো আছে। মিজান তুহিনের জায়গায় জিয়া মহিমরা কতটুকু পূরণ করতে পারবেন তা বোঝা যাবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর, কিন্তু টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচের অভাবটা অন্য কিছুতে পূরণ হবার নয়। তার জায়গাটা আসলে অপূরণীয়, তিনি তার জায়গায় সেরা, এখন তার জায়গাটা পূরণ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, তবে আমরা ভালোভাবে চেষ্টা করতেছি, তবে ওরা মনে হয় না যে ওই গ্যাপটা পূরণ হবে। খুবই দরকার ছিল আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলা, তো তারপরও আমি স্যারদের সঙ্গে কথা বলেছি যে যেহেতু আমাদের বাইরে যাওয়ার সুযোগ হচ্ছে না, সময় খুবই কম, প্লাস বাইরে থেকে কোনো টিম এই মুহূর্তে আনা সম্ভব হচ্ছে না, অন্তত বাইরে আমাদের যে বাহিনীগুলো আছে ওই বাহিনী থেকে অন্তত একটা টিম করে যেন আমাদের সাথে 2টা ম্যাচ খেলানোর সুযোগ করে দেওয়া হয়। এবারে টুর্নামেন্টে আরেকটি চ্যালেঞ্জ খেলোয়াড়দের সঠিক গাইডলাইন দেয়া। এর আগে বিদেশি কোচের অধীনে খেললেও এবার দেশি কোচের অধীনে খেলবে বাংলাদেশ। বাংলাদেশি যারা কোচ আছে এরাও আমার মনে হয় এরা অনেক ভালো কিছু জানে, কারণ আমি আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।